আসসালামু আলাইকুম শারমিন ওয়ালাইকুম রহমান, সালাম কেমন ভাইয়া, আছো? কেমন আছেন ভাইয়া? বিখ্যাত পরিবারের একজন মানুষ, অনেক খুশি হলাম। প্লিজ, অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আপনার এই দারুণ অনুষ্ঠানে। ইউ ডিজার্ভ ইট। শুভেচ্ছা দর্শকবৃন্দ। আজকের অতিথি দুটি রূপে আমাদের সামনে আসেন। সাংবাদিকতা এবং সঙ্গীত দুটোতেই পারদর্শী। জীবন চলার পথে সবারই একটি নিজস্ব জীবনের গল্প থাকে। তারও গল্প আছে, তারও দুঃখ সুখ সবই আছে। এবং সবচেয়ে বড় পরিচয়, এই মানুষটি একটি ভদ্র পরিবার থেকে, সে নিজেও খুবই রুচিশীল ভদ্র একটি মানুষ। চলুন আলাপ করা যাক। কেমন চলছে জীবন? জীবন আমি বলবো ভালো চলছে। সুখ দুঃখ সব কিছু মিলে, চ্যালেঞ্জ, কাজ সব মিলে ভালো আছি। খুব খুশি। প্লিজ একটি খাম তোমাকে নিতে হবে। নিশ্চয়ই। ছোট্ট একটি শব্দ দেখবে। আচ্ছা, দুঃখ। এটা আচ্ছা, কিন্তু ভালো লক্ষণ, এই কারণে যে দুঃখ না হলে সুখের মজাটা বোঝা যায় না। দুঃখ জীবনকে ঠেলে সুখের দিকে দেয়। যাই হোক, আজকে তোমার এই ছোট জীবনের বিশাল কর্মের মধ্যে সাংবাদিকতা এবং সঙ্গীত জীবনের একটি দুঃখের যদি স্মৃতি থাকে, আমরা একটু ভাগ করে শুনতে চাই। ভাইয়া আপনি শুরুতেই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেভাবে আমার ইন্ট্রোডাকশন দিয়েছেন, আমি আসলে এত বিশাল কিছু নই। আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ, কাজ করে যাচ্ছি। সঙ্গীত এবং সাংবাদিকতা দুটোকেই পাশাপাশি রেখে চলার চেষ্টা করছি, কারণ আমি এই দুটো মাধ্যমকে এত বেশি ভালোবাসি এবং আমি মনে করি এই দুটোই আমার ভেতরের গুণ, একদম নিজস্ব কিছু। দুটোর একটাকেও হারাতে চাই না। সেই জন্য সবসময় চেষ্টা করি যে খুব আঁকড়ে ধরে রাখি কাজকে। তো খুব স্বাভাবিকভাবে আপনি যে প্রশ্নটা করলেন যে দুঃখের কোনো স্মৃতি আছে কিনা, আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, বিশেষ করে এন্টারটেইনমেন্ট জগতে কাজ করি, আমার মনে হয় আমাদের যারা দর্শক আছেন, যারা শ্রোতা আছেন, তারাও জানেন যে কিছুটা হয়তো ফিল করেন, খুব চাকচিক্যের মধ্যে আমাদেরকে হয়তো অনেক সময় দেখেন, খুব সেজেগুজে এসে পারফর্ম করছি, কিন্তু ভেতরে অনেক কিছু থাকে। কারণ এন্ড অফ দ্য ডে আমরাও মানুষ এবং আমাদের জীবনের যে বিষয়গুলো, সেগুলো আমাদেরকেও একইভাবে আসলে প্রভাবিত করে যেভাবে আর 10টা মানুষকে করে। সাংবাদিকতা আমার পেশা। তো সাংবাদিকতা করতে গিয়ে প্রথম জিনিস হচ্ছে যে খুব প্রফেশনাল থাকতে হয় এবং একই সঙ্গে নিজের ভেতরের আবেগ অনুভূতি অনেক কিছুকেই চাপা দিতে হয়, চাপা দিয়ে কাজ করতে হয়। আমার একটা অভিজ্ঞতা মনে আছে, আপনার হয়তো মনে থাকবে যে যখন নেপালে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল, আমাদের অনেক বাংলাদেশি অনেকে সেই প্লেনে ছিলেন। ইউএস বাংলার একটা ফ্লাইট ছিল, সেটি যখন বিধ্বস্ত হয় নেপালে, সেই সময়টায় যখন কাজ করেছি, ওই প্লেনে অনেকেই ছিলেন যারা হয়তো বিদেশি নাগরিক, তারাও ছিলেন। তো একজন নেপালি মা ছিলেন, তার মেয়ে বাংলাদেশে লেখাপড়া করত। তো সেই মেয়েটা সেই প্লেন দুর্ঘটনায় মারা যায় এবং প্রচণ্ড কষ্টকর একটা পরিস্থিতি ওই মায়ের জন্য। তো আমি নিজেও একজন মা, তো এই কারণে এই ঘটনাটা আমাকে এত বেশি নাড়া দিচ্ছিল। কাজ করছিলাম একটা স্টোরি, আমরা স্টোরি বলি, একটা প্রতিবেদন। তো সেটা এডিট করতে বসে আসলে ভীষণ কষ্ট হচ্ছিল। এডিটের জায়গাটা দেখতে গিয়ে যেভাবে সেই মা কাঁদছিলেন, আমি বলবো যে আমার ভেতরটা ভেঙে চলে যাচ্ছিল। তো এটা আমার ভীষণ কষ্টের একটা স্মৃতি। কিন্তু আমি জানি যে এই কষ্টটা নিয়ে বসে থাকলে চলবে না। এই কষ্টকে পেছনে ফেলে আমি সেদিন খুব কেঁদেছি। কাঁদার পর আমার মনে হলো যে না, আমি প্রফেশনাল, আমাকে যতই কষ্ট হোক না কেন এই খবর মানুষের সামনে নিয়ে আসতে হবে এবং আমার যে সাংবাদিক হিসেবে পারফরমেন্স, সেটা আমাকে দিতে হবে।
তো সেটা আমার জন্য প্রচণ্ড রকম একটা কষ্টের একটা জায়গা ছিল। আমাকে পরে যেমন আমার পরিবারেরই একজন জিজ্ঞাসা করছিল যে তোমার এই যে তোমরা এরকম খবরগুলো দাও, তোমাদের কষ্ট হয় না? মানে তোমরা কেমন ভাবলেশহীন থাকো মাঝে মাঝে যখন প্রোগ্রাম প্রেজেন্ট করছো? তখন দেখলাম খুব স্বাভাবিকভাবেই কথা বলছো। তো ওই ভেতরের অনুভূতিগুলো আসলে আমাদের ভেতরেও থাকে, কিন্তু সেটাকে সাইডে রেখেই কাজ করতে হয়। আচ্ছা, যারা প্রতিনিয়ত সংবাদপত্রে সংবাদ পায়, সংবাদের অনুষ্ঠান দেখে শোনে, এটা নিশ্চয়ই একটি প্রয়োজনীয় তথ্য, তাই না? নিশ্চয়ই। এবং আমার মনে হয় তুমি কি বলো যে নিশ্চয়ই এমন ভাবে আগ্রহ করতে হয় যে সবাই সংবাদ দেখুক, পড়ুক, জানুক, শুনুক। এটার প্রসার করবে কে? সাংবাদিকরা না কোনো প্রতিষ্ঠান? গণমাধ্যমের তো একটা দায় আছেই, একই সঙ্গে একটা মুক্ত পরিবেশও দরকার আছে ভাইয়া। কারণ শুধুমাত্র গণমাধ্যমের একার পক্ষে সম্ভব নয়। গণমাধ্যমকে যদি পরিবেশটা পরিবেশ সৃষ্টির মাধ্যমে না সৃষ্টি করা যায়, এই যে আমরা প্রতি সপ্তাহে 2টো করে অনুষ্ঠান করছি চ্যানেল আই এর যৌথ প্রযোজনায়, বিবিসি প্রবাহ এবং বাংলাদেশ ট্রেন্ডিং, এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে ভালো খবর দেওয়ার এবং মানুষের যেটা ইন্টারেস্ট আছে সেই জায়গাগুলো আমরা তুলে ধরার। আমি এই পর্যায়ে বলবো যে এই যে তোমার পেশা সাংবাদিক, সবাইকে আমার অত্যন্ত মনের থেকে সালাম সকল সাংবাদিকদের, কারণ তারা সব মিলিয়ে আমাদের জন্য মনে হয় একেবারে সঠিক একটি দিক তারা পালন করছে। চলে আসি তোমার আরেকটি জীবনের গল্পে, তোমার সঙ্গীত। এখানে তুমি এমন একজন ঘরে আছো আমাদের প্রিয় এবং বাংলাদেশের একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক মানাম আহমেদ। আমি তাকে একদম ছোট থেকে চিনি, তার বাবাও ছিলেন প্রখ্যাত একজন সঙ্গীত পরিচালক মনজুর আহমেদ সাহেব। সেই পরিবারে তুমি, তোমার থেকে তো অবশ্যই সুন্দর সুন্দর ভালো গান আশা করব। আমি জানি তুমি অনেক করেছো, তোমার গান জনপ্রিয়তা পেয়েছে। আমরা তোমার একটি গান ছোট করে শুনবো। নিশ্চয়ই ভাইয়া। আচ্ছা রমা, আমরা ওই গানটি দিয়ে শুরু করি না কেন, যে গানের জন্য তুমি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডটা পেয়েছো? হ্যাঁ নিশ্চয়ই ভাইয়া। এই গানটি শ্রদ্ধেয় মানাম আহমেদের সুর সঙ্গীত এবং গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। এই গানটা আমার ভীষণ পছন্দের গান, 2024 সালে রিলিজ হয়েছিল। তো আমার আসলে কোনো ধারণাই ছিল না যে এই গানটির জন্য আমি সঙ্গীতের একটা এমন সম্মানজনক পুরস্কার, যেটি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, পেয়ে যাব। তো এটা আসলে শ্রোতার ভালোবাসা এবং আপনাদের সবার দোয়া। প্লিজ গানটা করছি। কেন বোঝো না আমাকে খোঁজো না, হৃদয়ে শুধু তোমার ভাবনা, জানো না শোনো না, কাছে কেন ডাকো না। কেন বোঝো না আমাকে খোঁজো না, হৃদয়ে শুধু তোমার ভাবনা, জানো না শোনো না, কাছে কেন ডাকো না। সহে না এত যাতো না, এভাবে দূরে আর থেকো না। উড়ু উড়ু মন সারাক্ষণ তোমার কাছে যেতে চায়, উড়ু উড়ু মন সারাক্ষণ তোমার কাছে পেতে চায়, উড়ু উড়ু মন সারাক্ষণ তোমার কাছে যেতে চায়, উড়ু উড়ু মন সারাক্ষণ তোমার কাছে পেতে চায়। গানটার মধ্যে গানের কথা এবং সুরের যে সংমিশ্রণ,
চমৎকার, অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, শুনেছি। থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু এই রেশ ধরে একটি কথা আমি বলতে চাই, যেটি হলো যখন হাঁটি হাঁটি পা পা, তারপরে কৈশোর, সেই সময় বাবা মার যে সাপোর্টটা দরকার ছিল ওটা পেয়েছ, সেটা ছিল সুখ। সংসার জীবনে স্বামী যখন আরেক দিক পাল সঙ্গীতে, তখন সুখের যেন সীমাই থাকে না। তাই আজকে কিন্তু এই রমা হয়ে ওঠার পিছনে কখনো কিন্তু মানবের অবদানকে একটু ভোলা যাবে না। অবশ্যই না। আসলে আমি আজকে যে পর্যায়ে পৌঁছেছি এবং আমাকে মানুষ যতটুকু চেনে, আহ, সেটা আমি মনে করি যে ওনার সুর সঙ্গীত অনেক বড় একটা সাপোর্ট, এবং সত্যিকার অর্থে এটার কৃতিত্ব আসলে আমি ওনাকেই দিতে চাই। আমার দ্বিতীয় অ্যালবাম ভালো লাগে না স্বপ্নযাত্রা, সেই অ্যালবামের যে গানটি ভালো লাগে না, সেই গানটি সবচেয়ে প্রথমে 2009 সালের কথা আমি বলছি, সেটি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিল, এবং সেই গানটির জন্য উনি শ্রেষ্ঠ সুরকার সঙ্গীত পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছিলেন। কারণ আমি তখন একেবারেই নবাগত, মানে এই গানটি আসলে মানুষ খুব পছন্দ করেছে। তার যে সৃষ্টি, তার যে ধরন, তার যে কম্বিনেশন, এটা কিন্তু একটি মারাত্মক ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছে। মানবের এই গুণটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা, আমি তোমাকে একটি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব, সেটি হলো একটি পরিবারে বাবা মা ভাই বোন এবং পরবর্তী জীবনে ঘর সংসারের সাপোর্ট, স্বামী বা স্ত্রীর সাপোর্ট, এবং বাহ্যিক দুপাশের মানুষদের সাহায্য সহযোগিতা, এবং আর কিছু না সাপোর্ট, এটা যে কত প্রয়োজন, আমি একটু অনুরোধ করব অন টু দ্য ক্যামেরা, এটা তোমার দর্শকদের জন্য। থ্যাংক ইউ ভাইয়া, অনেক বড় একটা দায়িত্ব দিলেন আমাকে। আমি জানি না যে এই বক্তব্য কিভাবে দেব। আসলে সহযোগিতা বা সাপোর্ট, এটা ছাড়া তো আসলে আমরা কেউই আজকে যে যেখানে আছি সেখানে থাকতে পারতাম না। সেটা হতে পারে সঙ্গীত, হতে পারে সংবাদ, কিংবা অন্য কোনো মাধ্যম, অন্য কোনো জায়গা। আপনি যাই করুন না কেন, আপনার আসলে পারিপার্শ্বিক সাপোর্ট, সহযোগিতা, পরিবারের সহযোগিতা প্রয়োজন হবে। শুরুটা হয় পরিবার থেকে। আমরা যখন ছোট থাকি, আমাদের বাবা মা ভাই বোন তারা আমাদের একটা সাপোর্ট সিস্টেম, যেটা আসলে বড় হওয়ার পরেও আমার মনে হয় যে অনেক বেশি দরকার। কারণ আমি এটা নিজে ফিল করেছি। আমার ছোটবেলা থেকে নিয়ে, আমি যদি সঙ্গীতের ক্ষেত্রে বলি, আমার মায়ের কাছে আমার হাতেখড়ি। তো হাতেখড়ির পর আমি তার হাত ধরেই চলা শিখেছি, এবং দেখা গেছে যে প্রতিটা ক্ষেত্রে, শুধুমাত্র সঙ্গীত নয়, লেখাপড়া, সব দিকেই মানে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েই আসলে বোধহয় বেড়ে উঠেছি। এবং পরবর্তীতে যখন আমি লেখাপড়া করেছি, আমার যারা বন্ধুবান্ধব, আমার যারা সহপাঠী, তাদের একটা সাপোর্ট সিস্টেম আমি পেয়েছি, এবং এটা দরকার হয়। এটা ছাড়া আসলে আমরা দাঁড়াতে পারি না। আপনার ভেতরে শক্তি থাকতে পারে, আপনার ভেতরে গুণ থাকবে, নিষ্ঠা থাকবে, একাগ্রতা থাকবে, কিন্তু সেটাকে এগিয়ে নিতে গেলে আপনার সাপোর্ট সিস্টেমটাও লাগবে। এর পরবর্তীতে এসে আপনি যাদের সঙ্গে কাজ করেন, আপনার সহকর্মী যে মাধ্যমে কাজ করেন, তাদের সাপোর্ট, সেটাও একটা বড় দিক। এবং এগুলো সবই আসলে প্রতিনিয়ত আমাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে, এবং এই আত্মবিশ্বাসটাই আলটিমেটলি আমাদেরকে একটা সাফল্যের জায়গায় নিয়ে যায়, যেটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ সফল। এবং শেখা, সহযোগিতার পাশাপাশি আমরা প্রতিনিয়ত চারপাশ থেকে শিখছি, পরিবার থেকে, বন্ধু বান্ধব এবং সহকর্মী সবার কাছ থেকে শিখছি। তা আমার মনে হয় সাপোর্টের সংজ্ঞা আসলে অনেক বড় ভাইয়া। সাপোর্টের সংজ্ঞাটা অনেক বড়, এভাবে বলা যাবে না, অনেক 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 বড়। অবশ্যই। এবং আজকে এই সুন্দর মিউজিশিয়ানরা আমাদের সাপোর্ট না করলে আমাদের হয় না। নিশ্চয়ই আমি জানি সবাই সবাইকে চেনো, কিন্তু এই যে সহযোগিতা, এটা জ্বলন্ত একটি প্রমাণ। যাই হোক, তুমি যেই পরিবারে আছো, এটি সুরের একটি মোহনায় তোমার চলন্ত জীবন। তোমার শ্বশুর, উনি অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি মনসুরের মধ্যে। আমাকে উনি খুব ভালোবাসতেন। উনি আমাকে ডেকে অনেক ফিল্মের গানগুলো আগে শিখিয়ে দিতেন। সে সময়ের গান শেখার
উদ্যোগ, গান শেখানো হচ্ছে, যে ঢং অত্যন্ত আন্তরিকতার সাথে হতো। তারপর তার সুযোগ্য পুত্র মানাম, তোমার স্বামী অত্যন্ত অত্যন্ত মেধাবী এবং ভদ্র, তারই ঘরণী তোমার গান শুনলাম এবং আগেও শুনেছি, আগেও জানি চমৎকার তুমি গান করো। Thank you, তোমাদের ভাইয়া। পরিবার এবং সবার প্রতি রইল আমাদের সবার পক্ষ থেকে একেবারে একটি বিশাল ওয়েলকাম। অনেক ধন্যবাদ দর্শক, ভাইয়া। আজকে দেখলেন শারমিন রমাকে, শুনলেন ওর কথা, একজন সাংবাদিক, এবং তার অগ্রযাত্রায় আমরা এবং আপনাদের সবার সবার আদর, ভালোবাসা, দোয়া প্রত্যাশী, শুভেচ্ছা।